কারা আপনারা? দায়ান স্যারের লোক। ভিতরে আসুন। ওরা চারজন একসাথে ভিতরে ঢুকে গেল। ওরা ঢোকার পরপরই আরেকজন বয়স্ক লোক এগিয়ে আসলো। মহিলাটাকে ইশারায় জিজ্ঞাসা করলো, এরা কারা? মহিলাটি খুব আস্তে করে বলল, লোক এসেছে। বয়স্ক লোকটি এগিয়ে এসে বলল, আজকে আমাদের মেয়েকে দেখাবেন বলেছেন। আরাজ এবার মায়ের দিকে তাকালো। আহাদ বলল, দেখাবো তার আগে বলুন দায়ান স্যার আপনাদের কি বলেছেন? বলেছে যে আজকে লোক আসবে আর ওরা আমার মেয়েকে কল দিয়ে দেখাবে। তার মানে আপনার মেয়ে দায়ান স্যারের কাছেই তো আছে, তাই তো? বয়স্ক লোকটি আর মহিলাটি ঘাবড়ে গেল। ঘাবড়ানোর গলায় বলল, আপনারা কারা? আপনাদের সাহায্য করতে এসেছি। আমাদের সাহায্য করলে আপনাদের মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারবো। না না, আমরা কিছু জানি না, আপনারা ভুল করছেন। আপনারা আসুন, আমরা কি না কি বলেছি। আপনারা আসুন এখন। মায়ের নিজের ফোনটা দেখিয়ে বলল, আপনাদের সকল কথা অলরেডি রেকর্ড হয়ে গিয়েছে। আশা করি এরপর সত্যিটা বলবেন। বয়স্ক মহিলাটি নিজের শাড়ির আঁচল চেপে কাঁদতে কাঁদতে বিছানায় গিয়ে বসলো। বয়স্ক লোকটি গিয়ে তার পাশে দাঁড়ালো, স্ত্রীকে সান্ত্বনা দিতে লাগলো। মায়া এগিয়ে গিয়ে বলল, আপনারা কাঁদবেন না প্লিজ, আমাদের সাহায্য করুন। আপনাদের সাহায্য পেলে আমরা আপনাদের মেয়েকে খুঁজে আনতে পারি। ওনার উত্তর দিল না, মাথা নিচু করে বসে রইল। ইলা এইবার এগিয়ে আসলো। মায়া হাঁটু গেড়ে বসলো। ইলাও বসলো তার পাশে। মায়া বলল, আপনি আমার মায়ের মতন, আপনার মেয়েও হয়তো আমার থেকে খানিকটা বড় হবে, বেশি বড় না। সেই হিসেবে আমাকে ভরসা করুন আন্টি, বিশ্বাস করুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে আপনার মেয়েকে ফিরিয়ে আনবো। আন্টি নিজের মেয়ে মনে করে না হয় বলুন প্লিজ। বয়স্ক মহিলাটি দুই হাত দিয়ে ইলা আর মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। বয়স্ক লোকটির দিকে তাকালে উনি চোখ দিয়ে ভরসা দিল, অর্থাৎ বলতে বলল। আহাদ আরাজের কাছে এগিয়ে গেল, আস্তে করে কানে কানে বলল, যেখানে ট্রিক কাজে লাগে না সেখানে এরা এদের ইমোশন দিয়ে ছক্কা মেরে দেয়। আরাজ হাসলো। ওদিকে মায়া তখন মহিলাটিকে বলল, আন্টি বলুন না, সমস্যা নেই, আমাদের ভরসা করুন। তখন সেই মহিলা বলতে শুরু করলেন, দায়ান স্যারের কাছে আমার মেয়ে কাজ করত, কিন্তু সেটা ছদ্মবেশে ছিল। আমার মেয়ে আসলে ছিল পুলিশের এজেন্ট। আমার মেয়ে ওর কাজের জায়গায় সব থেকে সাহসী একজন মেয়ে ছিল। সেই হিসাবে ওকে দায়িত্ব দেওয়া হয় দায়ানের কেসটা ইনভেস্টিগেশন করার। আমার মেয়ে খুশি মনে যায়, কিন্তু সমস্যা ছিল আমার এলাকায় প্রায় সবাই জানতো আমার মেয়ে বড়সড় কোনো পুলিশ অফিসার। হয়তো সেই হিসেবেই ওই দায়ানের লোকেরা জানতে পেরেছে যে আমার মেয়ে ওকে ধরতে গেছে। মেয়েটা ওই দিন রাতে আসলো, বলল ওকে কাজ থেকে বের করে দিয়েছে। ওর ডিপার্টমেন্টে ফোন করেও জানালো মিশন ফেল করেছে। ভীষণ মন খারাপ ছিল মেয়েটার, কিন্তু ওই রাতেও হাল ছাড়েনি। হয়তো আরও কোনো পরিকল্পনা করেছিল। সকালে রেডি হয়ে বের হলো, বলল ডিপার্টমেন্টে যাচ্ছে, একটু পর চলে আসবে, কিন্তু হয়ে যে গেল আর আসলো না। কথাগুলো বলে কান্না করতে লাগলো মহিলাটি। মায়া বুঝলো পুরো গল্পটা, অর্থাৎ দায়ান খোঁজ নিয়ে যখন বুঝলো যে মেয়েটিকে পাঠানো হয়েছে ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য, তখনই মেয়েটাকে কাছ থেকে ছাড়িয়ে নিল। এই জন্য আরাজ বলেছিল যে অনেক চেষ্টা করার উপর কেউ দায়ানকে ধরে রাখতে সক্ষম হয়নি। এই জন্য দীর্ঘদিন কাজ করার সত্ত্বেও নিজের পরিচয় কাউকে জানাতে দেয়নি আরাজ, এমনকি নিজেও ছদ্মবেশে আছে। আহাদ জিজ্ঞাসা করলো, কিন্তু আপনারা কমপ্লেন জানাননি কেন? সেটাই তো একটা বড় প্রমাণ হতে পারত। বয়স্ক লোকটি এগিয়ে এসে বলল, জানতে তো চেয়েছিলাম, কিন্তু আমরা পুলিশের কাছে যাওয়ার আগেই এই দায়ানের লোকেরা আমাদের বাড়িতে চলে আসে। আমাদের এসে বলে আমরা যদি পুলিশের কাছে কমপ্লেন করতে যাই তাহলে উনারা আমাদের মেয়েকে মেরে ফেলবে। এর পরিবর্তে আমাদের চুপ থাকতে বলেছে। আমরা চুপ থাকবো, তার পরিবর্তে উনারা প্রতি সপ্তাহে আমাদের মেয়েকে এসে ভিডিও কলে দেখাবেন আর আমাদের চলার জন্য টাকা দিবেন। যদি এসব মেনে না নেই তাহলে আমাদের মেয়েকে মেরে ফেলবে। জানানোর জন্য ধন্যবাদ। তবে কি বাকিরাও এই একইভাবে হারিয়ে গেছে? ওদের পরিবারকেও এইভাবে চুপ করে রাখানো হয়েছে? হয়তো খোঁজ নিয়ে দেখো, হয়তো ওরাও পুলিশের কেউ ছিল। যদি তাই হয় তবে নিশ্চিত থাকো ওদের পরিবারও আমাদের মতো একইভাবে সাফার করছে। আমরা তো এটাও জানি না আমাদের মেয়ের দেখা কবে পাবো। বিশ্বাস রাখুন, আমাদের ওপর যখন বিশ্বাস করেছেন আমরা নিরাশ করব না ইনশাআল্লাহ। আপনারা শুধু এমন ভাব করবেন যেন আমাদের সাথে আপনাদের কখনো দেখা হয়েছে সেটা জানেনই না।
ইলাও কিছু বলার জন্য মুখের মাস্কটা খুলতে চাইলে মায়া সেটা খেয়াল করে ওকে আটকে দেয়, ইশারায় খুলতে নিষেধ করে। ইলা বুঝতে পেরে দ্রুত মাস্কটা টেনে নেয়। আহাদ বলল, বেশ ধন্যবাদ, আজকে তাহলে আমরা আসি। বয়স্ক লোকটি তখন পিছন থেকে বলল, কিন্তু বাবা, তোমাদের তো নাম জানা হলো না, আর তোমরা এত খোঁজ নিচ্ছ কেন সেটাও তো জানা হলো না। তোমরা কি পুলিশের লোক নাকি আমার মেয়ের বন্ধু? আরাজ ঘরের দরজা খুলে বলল। সেটা না হয় গোপন থাক। আসছি আন্টি, আসসালামু আলাইকুম। ওরা বেরিয়ে গেল। বয়স্ক মহিলাটি আর লোকটি একে অপরের দিকে তাকালো। ওদিকে গাড়িতে উঠে ইলা সবার আগে নিজের মাস্কটা খুলল, হাঁপ ছেড়ে বলল, উফ, অবশেষে নিঃশ্বাসটা শান্তি মতো নিতে পারলাম। মায়া ইলার পাশেই বসেছিল। ইলা মায়াকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মায়া, তখন তুমি আমাকে চুপ করতে বললে কেন? না মানে মাস্কটা খুলতে আটকে দিলে কেন? তখন কথা বলতে মানা করিনি, মানা করেছি মাস্ক খুলতে। বলা যায় না কে আসল আর কে নকল, কে মুখোশধারী আর কে সত্যিকার মানুষ, তাই নিজের চেহারা লুকিয়ে রাখাই ভালো। হ্যাঁ, এই জন্য তো স্যারও নিজের নাম জানায়নি। বলা যায় না, যদি দায়ানের কোনো লোক দেখে থাকে যে আমরা খোঁজ নেওয়ার জন্য ওইভাবে ছদ্মবেশে ঢুকেছি, তবে নিশ্চিত দায়ানকে জানাবে আর দায়ান এসে খোঁজ নেবে। দায়ানের বন্দুকের তোপে পড়ে আমরা কি জেনেছি সেটা দায়ান জানলেও আমরা কে কোথা থেকে এসেছি সেটা জানতে পারবে না। আমাদের বেঁচে যাওয়ার হাই চান্স আছে। কিন্তু আমাদের গাড়ি যদি ওদের চোখে পড়ে বা ওরা ট্র্যাক করে তখন? আপনি হয়তো জানেন না মিস ইলা, আমাদের স্যারের ছদ্মনামে অনেকগুলো গাড়ি কেনা আছে, আর এটাও সেই কাতারে পড়ে। আমাদের সবার ফোন বন্ধ ছিল, তাই কিছু করার সুযোগ নেই। এরপর তারা যার যার বাসায় চলে গেল। মায়ের রুমে এসে সোফায় হেলান দিয়ে বলল, অবশেষে একটা হলেও প্রমাণ জোগাড় হলো, পরে পোল্টি খেলেও বিপদ নেই, রেকর্ড করা আছে। সময় চলমান, নিজেদের মিশনে অনেকটাই এগিয়ে গিয়েছে মায়া। দায়ান তাকে অনেকটাই ভরসা করে এখন। প্রতিদিন সকালে মায়া তার বাসায় যায়, সমস্ত ফাইল গুছিয়ে নিয়ে আসে, এরপর যা যা দরকার জানিয়ে দেয়, সারাদিনের কার্যকলাপ বুঝিয়েও দেয়। এইভাবে মায়া অনেকটাই বিশ্বস্ত হয়ে উঠেছে দায়ানের কাছে। ইলাও এখন অনেকটা কমফোর্টেবল হয়ে গিয়েছে। ও আর ভয় পায় না, নির্ভয়ে সব রকমের প্রমাণ জোগাড় করে। স্টেপ নেওয়ার সময় এখনও হয়নি, তাই মায়াকে নাটকটা চালিয়ে যেতে হচ্ছে, কারণ ওই মেয়েগুলোকে এখনও খুঁজে পাওয়া যায়নি। সাথে ড্রাগ স্মাগলিং ঠিক কোথায় হয় সেটাও জানা যায়নি। যতই হোক, এগুলো ভীষণ রকমের গোপন খবর, এতে সহজে বিষয়গুলো জানা যাবে না। যদি প্রমাণগুলো না পেত হয়তো মায়া মানত না যে এই দায়ান এত খারাপ মানুষ, কারণ মায়া এতদিন থেকেছে দায়ানের সাথে। দায়ানের পরিবারের সাথে ব্যবহার কিংবা তার সাথে করা ব্যবহার দেখে কেউ মানবেই না যে দায়ান এতটা খারাপ হতে পারে। মায়ের প্রথমে দায়ানকে দেখে খানিকটা ভয় লাগতো, কিন্তু সেটা কখনো প্রকাশ করেনি, এমনকি আরাজকেও জানায়নি। তবে এখন সেই ভয়টা আর নেই। এর মূল কারণ হলো দায়ানের ভদ্র ব্যবহার। যেমন প্রথম মায়া দায়ানের সাথে কোথাও যেত না, কিন্তু এখন যাচ্ছে। আজকে দায়ানের সাথে একটা ডিল কনফার্ম করতে মায়া কক্সবাজারে যাচ্ছে, যদিও সেখানে আরাজ আসবে বলে জানিয়েওছে সে। কিন্তু আরাজ না আসলেও মায়ের কোনো ভয় নেই, সে জানে নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয়। আর এমনিতেই সে মরলে কার বা কী হাসে যায়, দুই একজন কাঁদবে কিনা সেটাও সন্দেহ আছে তার। কিছু ভাবছেন মিস মায়া? মায়া নিজের কল্পনা থেকে বেরিয়ে আসলো দায়ানের কথায়। জি না স্যার। আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছেন না তো, তাই। ও দুঃখিত স্যার, বুঝতে পারিনি। আপনি বলুন না কি বলছিলেন। আমরা আজকে দুপুরের মধ্যে আশা করি পৌঁছে যাব, তো সেই হিসেবে আমার ডিলটা বিকালে রাখার বন্দোবস্ত করুন। রাতে কোনো কাজ করবেন না, ওই সময়টা আমার অন্য দরকার আছে। ওকে স্যার, আমি এখনই জানিয়ে দিচ্ছি। মায়া কল দিয়ে তাদের মিটিং টাইম কনফার্ম করে নিল। কিছুক্ষণ পর তারা হোটেলে পৌঁছে গেল। হোটেলে পৌঁছে রুমের চাবি কালেক্ট করতে গিয়ে মুখোমুখি হয়ে যায় মায়া আর আরাজের, অর্থাৎ ছদ্মবেশী আরাজ। মায়া ভুলক্রমে আরাজ স্যার বলতে গিয়েও সবটা খেয়াল করে মনে পড়ার পর আর বলতে পারেনি। পিছনে দায়ান এসে দাঁড়ালে মায়া নিজের চশমাটা ঠিক করে নেয়। দায়ান ফোন দেখতে দেখতে আসছিল। মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে দায়ান সেই দিকে তাকিয়ে আরাজকে দেখতে পায়। ফোনটা পকেটে রেখে মুচকি হেসে বলে, হোয়াট এ সারপ্রাইজ! তুই এইখানে কি করছিস আনান? আরাজ নিজের ফেসটা ভীতু ভীতু করে নিল, যেমনটা সে ওদের সামনে থাকে। মুচকি হেসে বলল, হ্যাঁ, কাজের জন্য এসেছি। তুই এখানে? তোর কাজ মনে তো 5 মাস খাটা, তাই না? তো যাই হোক,
আমি এখানে এসেছি ডিল সাইন করতে। বিজনেসটা তো আমার নিজের, আমার কারো কথায় চলা লাগে না। যাই হোক, তুই 5 মাস খাট, আমি না হয় আমার কাজ করি। চলুন মায়া। মায়া মাথা নাড়ালো, একবার আরাজের দিকে তাকিয়ে দায়ানের পিছু পিছু হাঁটা দিল। আরাজ নিজের মোটা ফ্রেমের চশমাটা খুলে হাতে নিল। দায়ান মায়াকে তার রুম দেখিয়ে দিয়ে বলল, সঠিক সময় রেডি হয়ে চলে এসো। কাজের কথা তো জানোই আশা করি। জানি তো স্যার, আমার যে এই 3 মাসে 10 মিনিট 14 সেকেন্ড জমা আছে আপনার কাছে, সেটা আমি আজকে ব্যবহার করতে পারবো না, সেটাও আমি জানি। তাই খামোখা ভয় পাবেন না। দায়ান নিজের চশমাটা পরে নিয়ে বলল, এই দায়ান কাউকে ভয় পায় না, সবাইকে ভয় দেখায়। আসছি। হ্যাঁ, আপনার ভয়ে মাঝে মাঝে এই মায়াও ভয় পেয়ে যায়। তারপর রুমে ঢুকে দরজা লাগাতে যাবে তার আগে কেউ একজন দ্রুত ওর রুমে ঢুকে ওকে টেনে সরিয়ে দরজা লাগিয়ে দেয়। ঘটনার তাৎক্ষণিকতায় চমকে যায় মায়া। লোকটি দরজা লাগিয়ে মায়াকে 2 হাতে বুকে জড়িয়ে নেয়। মায়া সেটা বুঝতে পেরে সাথে সাথে ধাক্কা দিয়ে সরাতে চাইলে লোকটা মায়ার ঠোঁটে আঙুল দিয়ে বলে, আস্তে কথা বল, এইটা আমি আরাজ। গলার কণ্ঠ চেনা চেনা লাগতেই নিজের ছটফট করাটা বন্ধ করে দেয় মায়া। মুখ তুলে তাকিয়ে দেখে এটা সত্যি সেই ছদ্মবেশী আরাজ। আরাজ মায়াকে ছেড়ে বিছানায় গিয়ে বসে বলে, এক গ্লাস পানি দাও তো, চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গিয়েছি। মায়া পাশের টি টেবিলে থাকা জগ থেকে পানি গ্লাসে ঢেলে এনে দ্রুত আরাজকে দিল। আরাজ পানি খেয়ে নিতেই মায়া বলল, এত চিন্তা কেন করছেন স্যার? এতটা যখন আসতে পেরেছি, বাকিটাও পারবো। আমি জানি তুমি পারবে, কিন্তু মাঝে মাঝে মনে হয় এই জেতা নেশায় আমি মূল্যবান কিছু যেন হারিয়ে না ফেলি। মায়া ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, মূল্যবান কিছু? আরাজ একটা রহস্যময় হাসি দিয়ে বলল, না মানে কোনো খবর যদি হারিয়ে ফেলি সেই কথাই বলছিলাম। জি স্যার, আজকে রাতে রায়ান স্যারের কিছু কাজ আছে বলল। এই সময় যেন অন্য কোনো কাজ না রাখি, সেটাও বলেছেন উনি। হতে পারে কোনো জায়গায় ড্রাগ ডিল করতে যাবেন, এমনও হতে পারে কক্সবাজারে ওনার আড্ডা। হতে পারে, তাহলে রাতের ওপর নজর রাখতে হবে। তুমি বের হবে না, নজর রাখার কাজটা আমি একাই করতে পারবো। মায়া মাথা নাড়ালো। এরপর কিছুটা থেমে বলল, স্যার একটা প্রশ্ন করি? হ্যাঁ বলো। মায়া খানিকটা ইতস্তত বোধ করে জিজ্ঞাসা করলো, স্যার আপনি এরকম গেটআপে কেন থাকেন আপনার পরিবারের সামনে? মানে আপনার মা বাবা আপনার এই লুক দেখে অভ্যস্ত, তারাও জানেন আপনার কাজ কি বা আপনি কেমন। ব্যাপারটা অনেক অবাক করে, তাই আর কি জিজ্ঞাসা করলাম। আশা করি কিছু মনে করবেন না। আরাজ মুচকি হেসে বলল, প্রশ্নটা এতদিন পর করেছো দেখেই অবাক হলাম, ভেবেছিলাম হয়তো সেই দিনই করবে। যাই হোক, আমি বড় হওয়ার সুবাদে ওর চালচলন অনেকটাই চোখে পড়ত। দায়ান ছোট থেকে ছিল মিথ্যাবাদী। বাসার কোনো জিনিস ভাঙলেই সেই দোষ আমার ওপর দিয়ে সে ভীষণ মজা পেত। কোনো কারণ ছাড়াই কান্না শুরু করে দিয়ে আমার ওপর দোষ দিয়ে দিত। হুট করে যখন ও কলেজ পাশ করে আর আমি ভার্সিটির 3rd ইয়ারে অ্যাডমিট হই, সেই সময় মা বাবাকে এসে বলে ও নিজের একটা বিজনেস করবে, ফুডের বিজনেস। মা বাবা নিষেধ করলো, ও শুনে না। ভার্সিটি ভর্তি হয়েও পড়াশোনা বেশি করতো না, সবসময় কাজের দোহাই দিয়ে বাইরে বাইরে থাকতো। যেহেতু ওর উন্নতি ছিল চোখে পড়ার মতো, তাই বাবা মাও সন্দেহ করেনি, কিন্তু আমি সন্দেহ করতাম। এত সহজে এইভাবে এত উন্নতি করা তো সম্ভব না। আমার ভার্সিটির মাঝামাঝি সময় থেকে মূলত আন্ডারকভার অফিসার হিসেবে ট্রেনিং শুরু করেছিলাম। এরপর 3 বছর অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার সিনিয়র অফিসার নিয়াজ স্যারের কাছে ছিলাম। সেখান থেকে আমাকে আর্মির গোয়েন্দা ইউনিটে আরাফাত স্যারের আন্ডারে দেওয়া হয়। 5 মাস ওনার আন্ডারে থাকার পর উনি যেহেতু কমান্ডার ছিলেন, ওনাকে প্রমোশন দেওয়া হয় আর আমাকে ওনার জায়গায় নিয়ে আসা হয়। আমি এখন প্রথম জবটা পাই, তখন কঠোরভাবে সবার কাছে নিজেকে বোকা প্রমাণ করি। আমার মা বাবা বলেছিল দায়ানের বিজনেসে যোগ দিতে বা বাবার সাথে যোগ দিতে, কিন্তু ওই যে শখ, আমার মা বাবা নিষেধ করতে পারেনি আমাকে। আমার বাবা সবসময় বলে যে যেটা আগ্রহ থাকে তাকে সেটা করতে দিলেই উন্নতি সম্ভব। আমি যেহেতু প্রথমে নিয়াজ স্যারের আন্ডারে ছিলাম, তাই দায়িত্বের বাইরেও ওনার টুকটাক কাজ করে দিতাম। তখন দায়ান আমাকে দেখে ভাবতো আমি হয়তো কোনো হাবিলদার বা সিকিউরিটি গার্ড। আমিও ওর কথা শুনে সুযোগ পেয়ে যাই আর সেভাবেই কাজ করে যাচ্ছি। আরাজের কথাগুলো শুনে মায়া মুচকি হেসে বলল, জি স্যার, কিন্তু রায়ান স্যারকে দেখে সত্যি মনে হয় না উনি এরকম। বিশেষ করে ওনার মা বাবার প্রতি ভালোবাসা দেখে বোঝা দেয় যে উনি এত বড় মিথ্যাচার করেছে নিজের মা বাবার সাথে। হ্যাঁ, দায়ান যাকে ভালোবাসে তাকে সবটা দিয়েই ভালোবাসে, তার কাছে সে সবার সেরা। মা বাবাও তাই। তবে আমি ওর অপছন্দের কারণ, ওর মনে হয় আমি ভালো পড়াশোনা করে বাবা মাকে ওর থেকে কেড়ে নিব। হয়তো সেই হিংসার থেকে এমন কিছুতে জড়িয়ে গেছে সে। আপনি আপনার ভাইকে ভালোবাসেন না? ভালোবাসলে নিশ্চয়ই ধরে দিতে চাইতাম না। মাঝে মাঝে মানুষের অন্যায়টা এতটাই বেশি হয়ে যায় যে
সেগুলোর নিচে ভালোবাসাটা চাপা পড়ে যায়। দরজা লাগিয়ে দাও, আমি আসছি। আরাজ আর কিছু না বলে চশমাটা চোখে লাগিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। মায়া দ্রুত দরজা লাগিয়ে দিল। তবে সে এইটুকু বুঝেছে আরাজ নিজের ভাইকে ভালোবাসে, সত্যি ভীষণ ভালোবাসে। আসলে রক্তের টান বলে একটা কথা আছে তো। বিকেলে মিটিংটা সম্পূর্ণ সফলভাবে শেষ করার পর মায়া নিজের রুমে চলে আসে। দায়ানও বলছে তাকে চলে যেতে। আগামীকাল সকালে আবার তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তাই আবার ওইদিকে আরাজও তাকে বের হতে নিষেধ করেছে। সব মিলিয়ে মায়া আপাতত ব্যালকনিতে দাঁড়িয়ে হাতে একটা কফির মগ নিয়ে কফি খাচ্ছে আর সন্ধ্যায় সমুদ্র উপভোগ করছে। আজকে সমুদ্রতে যাওয়া নিষেধ আছে। মায়া কফির মগটা টেবিলে রেখে ফোনের দিকে তাকিয়ে দেখে দায়ান ফোন দিয়েছে। সে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে দায়ান বলে, সমুদ্রের কাছে আসো, কথা আছে। বলে ফোনটা কেটে দিল। মায়া তো এটাও জিজ্ঞাসা করতে পারল না যে এত রাতে কেনই বা সমুদ্রের পাশে যাবে। আচ্ছা, দায়ান ওকে তুমি করে বললো না? কিন্তু দায়ান তো ওকে আপনি বলে ডাকে, হুট করে তুমি করে বলছে কেন? তবে কি একবার আরাজকে তার ফোন দেওয়া উচিত? হ্যাঁ, মায়া ফোন হাতে নিয়ে আরাজকে কল করে চলে আসলো। ওকে আর কষ্ট করে ফোন দিতে হলো না। মায়া দ্রুত ফোনটা ধরে হ্যালো বলতেই আরাজ জিজ্ঞাসা করলো, দায়ান কি তোমাকে ফোন দিয়েছে? মাত্র রুম থেকে বের হয়ে কাউকে একটা ফোন দিল, তারপর মুচকে এসে সমুদ্রের দিকে রওনা দিল। জি স্যার, আমাকে ফোন দিয়েছে, আমাকে বিচে যেতে বলল, কিন্তু কেন সেটা বুঝতে পারছি না। না গিয়েও তো উপায় নেই। আরাজ কিছুক্ষণ চুপ থাকলো, একটু ভেবে বলল, তুমি যাও, কিন্তু সাবধানে, সাথে বন্দুক নিয়ে যাও। আমি আর আহাদ আছি, ফলো করছি তোমাদের। কোনো সমস্যা হলেই আমরা বের হয়ে আসব। কোনো ক্ষতি হতে দেব না তোমার, ভরসা রাখো। আমাকে নিয়ে ভাববেন না স্যার, আমার কিছু হবে না, কিছু হলেও ক্ষতি নেই। কিন্তু আপনি ওর সম্মুখে আড়াজ হয়ে আসবেন না। আমি চাই না এরকম একজন ভয়ানক লোক পার পেয়ে যাক। প্লিজ স্যার। তুমি এসো, আমরা আছি। মায়ের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না আরাজ। মায়াও ফোন কেটে দেওয়ায় দেখে আর কিছু বলল না। গায়ে ওড়না চড়িয়ে হাতে ফোন নিয়ে জামার একপাশে বন্দুকটা লুকিয়ে রওনা দিল পুরো প্রস্তুতির সাথে। সমুদ্রের তীরে এসেই দায়ানকে খুঁজতে লাগলো মায়া। সমুদ্রের তীরটা আজকে অনেক সুন্দর করে সাজানো, চারিদিকে বেলুন, ফুল আর একটু দূরে একটা টেবিল, আর সেটায় মোমবাতি রাখা মাঝে। এইগুলো কি কেউ সাজিয়েছে? সব থেকে আশ্চর্যের বিষয় হলো মায়া যখন আসতে চাইলো তখন কেউ তাকে আটকালো না কেন? আরও ম্যাম বলে সম্বোধন করে দেখিয়ে দিল কোথায় দায়ান আছে। কি হচ্ছে এইসব? মায়ার কেন জানি মনে হচ্ছে দায়ান হয়তো সব জেনে গেছে। এতদিনের অভিনয়ের শাস্তিস্বরূপ এই প্রস্তুতি। মায়ের এইসব ভাবনার মাঝেই দেখলেও ওর দিকে দায়ান আসছে। মায়া নিজের চিন্তিত মুখটা স্বাভাবিক করলো, মুচকি হেসে বলল, স্যার ডেকেছিলেন? দায়ান দূর থেকে আসছিল বলে খেয়াল করেনি মায়া, কিন্তু যখন কাছে আসলো দেখলো আজকে দায়ান পাঞ্জাবি পরেছে। লাল রঙের একটা পাঞ্জাবি, বেশ ডিজাইন করা, দেখেই চোখে লাগবে এমন। বেশ সুন্দর মানিয়েছে দায়ানকে। মায়ের মনে পড়ল মানুষের জানাজার দিনও সবাই পাঞ্জাবি পরে, তবে সাদা পাঞ্জাবি পরে, শুধু রঙের পার্থক্য। দায়ান নিশ্চিতভাবে আজকে ওর শেষ দেখে নেবে। লেট করে ফেলেছো একটু। আচ্ছা, সমস্যা নেই, আজকে তোমার জন্য সব মাপ। আচ্ছা বলো তো, কেমন সাজানো হয়েছে সব কিছু? পছন্দ হয়েছে তো তোমার? মায়া অবাক হচ্ছে, দায়ান এত ভালো ব্যবহার করছে কেন হুট করে? কারণ কি? মেরে ফেলার আগে বুঝি এইভাবে সবার সাথে কথা বলে উনি? সুন্দর সাজানো হয়েছে, কিন্তু স্যার আপনি আমাকে ডেকেছেন কেন? কোনো সমস্যা হয়েছে? হয়েছে, তুমি চুরি করেছো, সেই চুরির শাস্তি তুমি পাবে। মায়া দায়ানের এইরকম আচমকা ঘোরানো অস্পষ্ট কথার কি জবাব দিবে বুঝতে পারল না। আদৌ কি কিছু জেনেছে কিনা সেটাও তো বুঝতে পারছে না। কিসের চুক্তির কথা বলছেন আপনি স্যার? ভয় পেও না, মজা করছিলাম। আজকে আমি ভীষণ খুশি। তারপর মায়ের দিকে খানিকটা ঝুঁকে গেল দায়ান। মায়া সেটা দেখে দুপা পিছিয়ে গেল। ধীর স্বরেই দায়ান বলল, বেশি ভয় পেয়েছিলে? মায়া জোর করে হেসে বলল, আসলে আপনি মজা করতে পারেন এরকম কিছু ভাবনার বাইরে ছিল তো, তাই আর কি। আপনি বলুন না কি বলছিলেন। চলো গিয়ে বসি, তারপর না হয় কথা হবে। নাকি আগে কথা বলে নি তারপর বসবো, কোনটা চাও? আপনার যেইটা ইচ্ছা। দায়ান সোজা হয়ে দাঁড়ালো, এরপর বলল, আমি আর অপেক্ষা করতে পারছি না।
আই ক্যান্ট ওয়েট এনি মোর। তারপর দায়ান মায়া বরাবর দাঁড়িয়ে গেল। নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো। মায়া সেই দিকে তাকালো। কি আছে ওইখানে? কোনো অস্ত্র, বিষ নাকি অ্যাসিড? কোনো ভরসাই নেই তো। মায়া নিজের জামায় হাত দিল, যেন দায়ান কিছু করলেই সে দ্রুত পদক্ষেপ নিতে পারে, চাইলে বেঁচেও যেতে পারে যদি কপালে থাকে আর কি। দায়ান ধীরে ধীরে ওর হাতে থাকা বক্সটা খুলল নিচের দিকে নিয়ে। এরপর মুচকে হেসে তাকালো মায়ার দিকে। মায়া ঢোক গিলল, হয়তো আরাজ আর আহাদও কোনো দিক দিয়ে দেখছে। আচ্ছা, ওরা কি ঢুকতে পারবে? দায়ান মায়ের হাতটা টেনে ধরল। মায়া আরও চমকালো। স্যার কি করছেন? কোনো কথা বলো না, আজকে কেবল আমি বলবো আর তুমি শুনবে। তারপর দায়ান বক্সটা মায়ার দিকে তাক করে বলল, রিংটা কেমন? ডায়মন্ড রিং দেখে মায়া ভ্রু কুচকে তাকায়। ও তো ভেবেছিল বক্সের টক্সিক কিছু আছে, কিন্তু এটা তো রিং। কোনোভাবে কি রিংয়ে কিছু আছে? তবে যদি থাকে তবে দায়ান নিশ্চয়ই সেটা ধরবে না। কিন্তু মায়ের ধারণা ভুল প্রমাণ করে দায়ান রিংটা হাতে নিয়ে মায়ের হাতে পরিয়ে দিতে যাবে তার আগেই মায়া নিজের হাতটা টেনে ধরল আর জিজ্ঞাসা করলো, এটা আমাকে পড়াচ্ছেন কেন স্যার? এটা কার? আমাকে পড়ানোর কারণ কি? দায়ান মায়ের হাতটা পুনরায় টেনে ধরে বলল, তুমি আশা করি এতটাও অবুঝ না যে রিং পরানো মানে জানো না। তবুও আমি বলে দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তাই তোমার সাথে এঙ্গেজ করে রাখছি। আপাতত পার্সোনালি করলাম, পরে মা বাবাকে জানিয়ে ধুমধাম করে করব। মায়া স্তব্ধ। সে শক। কি হচ্ছে না হচ্ছে, আদৌ সেটা সত্যি হচ্ছে নাকি সবটা কোনো প্ল্যান, কিছুই বুঝে উঠতে পারছে না মায়া। কোনোভাবে কি দায়ান ওকে ভুল বুঝিয়ে মারতে চাইছে বা গোপন কোনো তথ্য জানতে চাইছে? এটা কোনোভাবেই সম্ভব না যে ওকে দায়ান ভালোবাসবে। কোনো না কোনো কারণ তো আছেই। মায়া স্তব্ধ হয়ে থাকার মাঝেই দায়ান রিংটা মায়ের হাতে পরিয়ে দিল। তারপর হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে ঠোঁটের পরশ এঁকে দিল। মায়া কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে আর তার কি করা উচিত। সে শুধু অবাক হয়ে দেখছে যে কি হচ্ছে। দায়ান এমন একটা চাল চলেছে যেটা সে কোনোদিনও কল্পনাও করতে পারেনি। দায়ান বলল, আমি জানি তুমি অবাক হয়েছো। এই 3 মাসে আমার কোনো ব্যবহারে তুমি হয়তো ভাবতেই পারোনি যে এমন কিছু আমি করতে পারি। আসলে সত্যি বলতে আমি তোমাকে দেখেছিলাম অনেক আগে, প্রায় 1.5 বছর আগে। সেদিন তুমি কাঁদছিলে কোনো এক কারণে। বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে বসেছিলে একা, বৃষ্টি হচ্ছিল প্রবল। সেই দিন আর কারো ওপর আমার চোখ যায়নি, তোমার উপর ছাড়া। তোমার মধ্যে বিশেষ কিছুই ছিল না, কিন্তু কেন জানি রোড লাইটের আলোয় তোমার মুখটা বেশ স্নিগ্ধ লাগছিল। হালকা আলোয় দেখেছিলাম এক মায়াবী চোখ। পড়ে গেলাম সেই মায়াবী চোখের মায়ায়। তোমার ফোলা ফোলা গালগুলো ভীষণ কিউট। বলেই নিজের হাতটা মায়ের গালে রাখতে যাবে তার আগেই মায়া সরে যায়। তার হাতটা এখনও দায়ানের হাতে বন্দি। দায়ান মায়ের হাত ধরে হাঁটতে শুরু করলো। মায়া অনিচ্ছা সত্ত্বেও যেতে লাগলো ওর সাথে। আমি সেই দিনের পর প্রায় তোমাকে কল্পনা করতাম। তারপর তোমার আমার অফিসে কাজ করতে আসাটা আমার মনের কল্পনাগুলোকে বাস্তব করে তোলে। কিভাবে যেন তোমাকে ভীষণ ভালোবেসে ফেলি আমি। আচ্ছা, হয়েছে অনেক কথা, চলো একসাথে খেয়ে নিই। মায়া দায়ানের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, স্যার আমি হোটেলে যাব, আমার খিদা নেই। মায়া যেতে চাইলে দায়ান ওকে আটকে ধরে। সব তো তোমার জন্যই তৈরি করেছি, আর তুমিই চলে যেতে চাইছো? প্লিজ স্যার। দায়ান হাত ছেড়ে দেয়। মায়া দ্রুত সে জায়গা থেকে হোটেলে চলে যায়। দায়ান সেটা দেখে বলে, সময় নাও, কিন্তু এখন হোক বা পরে, ধরা তো তোমাকে পড়তেই হবে। উত্তর দিলে না কেন? তুমি চুপ করেছিলে কেন? মায়া আসার আগেই আহাদ আর আরাজ তার রুমে এসে বসেছিল, যেটা দেখে মায়া অবাক হলো। আরাজের ধমকে তার হুঁশ ফিরল। আহাদ বলল, স্যার একটু শান্ত হন। বলা যায় না মিস্টার দায়ানের লোকেরা কোথায় কিভাবে আছে। হয়তো উনি নিজেও এসে থাকতে পারে, যে কোনো সময় শুনে ফেলতে পারে সবটা। আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন পুরোটা। আরাজ চুপ করলো, শান্ত হয়ে বসলো বিছানায়। এরপর বলল, দায়ানের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। ও তোমাকে প্রপোজ করে কিভাবে? বিবেক বিবেচনা নেই ওর? কি পুরনো কোনো কিছু মনে পড়ে না? রাস্কেল একটা। মায়া পুরনো কোনো কিছু কথাটা কানে বাজলো, তাই আরাজকে বলল। স্যার পুরনো কিছু মানে? আরাজ দাঁড়িয়ে গেল। মায়ের কাছে গিয়ে 2 কাঁধে হাত দিয়ে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, সেসব কিছুর আগে তুমি বলো, ওকে তুমি ডিরেক্ট রিজেক্ট করলে না কেন? কারণ আমাদের আগের প্ল্যান এইটাই ছিল। আরাজ পুনরায় ক্ষান্ত হলো, ছেড়ে দিল মায়াকে। মায়া বলল,
স্যার, আপনি কি ভুলে গেছেন সবার আগে আপনি আমাকে এই কথাটাই বলেছিলেন যে ওর ইমোশন নিয়ে খেলতে হবে। ইমোশন নিয়ে খেলার অর্থ নিশ্চয়ই আপনি এইটাই বুঝিয়েছিলেন। আমি ভেবেছিলাম এমন কিছু হবে না। কিভাবে কি হলো? আদৌ কিছু হয়েছে নাকি সবটা দায়ানের নতুন চাল? আই ডোন্ট নো। শুধু এটুকু বুঝতে পারছি আমরা বিরাট ঝামেলায় জড়িয়ে গেছি। এখন ফিরে যাওয়ার কোনো অবকাশ নেই। আমরা এমন এক পর্যায়ে পড়ে আছি যেখানে শুধু একটাই কথা বলা যায়, হয় করো নইলে মরো। ডু অর ডাই। মায়া ঠিক বলেছে স্যার, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন। তোমরা জানো না দায়ান ঠিক কতটা ভয়ানক। এমনও হতে পারে ও অভিনয় করছে। মায়ের ব্যাপারে ও হয়তো সব জানে, কিন্তু সত্যটা বের করার জন্য অভিনয় করছে। যদি সেটাই হয় তবে পরিণতি ভীষণ ভয়ানক হবে, ভীষণ ভয়ানক। যদি সেটা না হয়, যদি সত্যি এটা ভালোবাসা হয়, তবে তো ভয় নেই। কারণ আপনি বলেছেন দায়ান নিজের ভালোবাসার মানুষদের কখনোই আঘাত করে না। ওর ভালোবাসা ভয়ানক, ওর সব কিছুই ভয়ানক। ও হয়তো কাউকে আঘাত করবে না, কিন্তু ওর ভালোবাসায় বিরক্ত হয়ে সবাই নিজেকে আঘাত করে। এক মিনিট মায়া, তুমি কি কোনোভাবে দায়ানের প্রেমে পড়েছ? মায়া এইরকম একটা প্রশ্নে বিব্রত বোধ করলো। ও কখনোই দায়ানের ব্যাপারে এইরকম কিছু ভাবেনি। দায়ানও যথেষ্ট সুন্দর, সবার ক্রাশও হয়তো হতে পারে, কিন্তু মায়া তো ওকে কেবল একজন অপরাধী হিসাবে চিনে। এর বেশি কখনোই কোনো কিছু মনে ভাবেনি ও। মায়া বলল, আপনি ভুল করছেন স্যার। আমার কাছে আমার কাজই সব থেকে বেশি ভালোবাসার জায়গা। এর বাইরে আমার ভালোবাসা পাওয়ার কেউ নেই, আর না কেউ অপেক্ষায় আছে পাওয়ার জন্য। আর যদি কোনোভাবে আপনি ভাবেন যে এসবের মাঝে আপনার ভাই হার্ট হবে, তাহলে আমার কিছু করার নেই, সবটা আপনার হাতে। আমি আগেই বলেছিলাম আমার দায়ানের ওপর কোনো দায় নেই। মায়া, স্যার আপনারা দুইজনই শান্ত হন আর ভাবুন যে এখন কি করতে হবে। স্যার, এইভাবে একটা মিশনকে মাঝপথে ছেড়ে আসার কোনো মানেই হয় না। আর আমি নিজে যেখানে ভয় পাচ্ছি না, সেখানে আপনি কেন চিন্তা করছেন? আরাজের কিছু একটা হলো। শান্ত চোখে তাকালো মায়ার দিকে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বিরাট কিছু হারিয়ে ফেলার ভয় যার অপেক্ষায় আমি এতদিন আছি। স্যার বুঝলাম না। পৌঁছার প্রয়োজন নেই, যত দ্রুত সম্ভব কাজটা শেষ করো মায়া। নতুন করে আর কোনো নাটক ভালো লাগছে না। লাইফ রিস্ক হয়ে যাচ্ছে এই কাজটা, তাই তাড়াতাড়ি সমাধান করো। বলেই আরার চোখে চশমা পরে নিয়ে নিজের ছদ্মবেশ ধারণ করে বেরিয়ে যায় রুম থেকে। আহাদ মায়ার দিকে তাকিয়ে বলে, তুই ভাবিস না মায়া, আমরা পারবো, তুই পারবি, মনে জোর রাখ, আমরা সবাই আছি তোর সাথে। মায়া হালকা হাসলো। আহাদও বেরিয়ে গেল। সবাই বের হতেই মায়ের দরজা লাগিয়ে দিল। বারান্দায় দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার মতো কাউকে কোনো সুদর্শন পুরুষই ভালোবাসতে পারে না, কখনোই না। এটা যে নাটক বা কোনো চাল, সেই বিষয়ে আমারও সন্দেহ আছে, কিন্তু নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এমনিতেও প্রেম ভালোবাসার জায়গা আমার জীবনে নেই, সবই সময়ের অপচয় ব্যতীত কিছুই না। তবে দায়ান যা বলল, অর্থাৎ ও আমাকে আগেই দেখেছে, সেটাও তো ফেলে দিতে পারছি না। ও কি ওইটা সত্যি বলছে নাকি আমাকে ম্যানিপুলেট করছে? না, সত্যিটা জানা দরকার। সব কিছু জড়িয়ে যাচ্ছে, কাহিনীগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আরাজ স্যার ঠিক বলেছে, যত দ্রুত সম্ভব আমাদের কাজটা শেষ করতে হবে। মূল আস্থানার খবর জানতে পারলেই আমরা অনেক কিছু জানতে পারবো। আপাতত টার্গেট সেটাই রাখা উচিত। দায়ানের সাথে থাকলে, ওর কাছে থাকলে ওর সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আমার যতদূর মনে হচ্ছে দায়ানের কাছে কোনো বিকল্প ফোন আছে, যেটা দিয়ে ও এইসব ডিল করে। নইলে ওর ফোন ক্র্যাক করেও কোনো কিছু পাওয়া যাবে না কেন? হ্যাঁ, আপাতত ওর কাছাকাছি থাকা ছাড়া আর কোনো উপায় নেই। মায়া নিজেকে বুঝিয়ে বিছানায় শুয়ে পড়ল। কালকে তো আবারও রওনা দিতে হবে তাদেরকে বাসার উদ্দেশ্যে। কে জানি কালকে থেকে দায়ানের ব্যবহার ঠিক কেমন হবে। সকালে মায়া রেডি হয়ে নিচে চলে যায়। গিয়ে দেখে দায়ানের গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ির কাছে কেউই নেই। মায়া গাড়ির কাছে এগিয়ে গিয়ে গাড়ির ভিতরে দেখতে লাগলো ভেতরে ড্রাইভার বা দায়ান আছে কিনা। হুট করেই তাকে পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরে, কোমরে হাত দিয়ে ওকে টান দেয়। মায়া চমকে যায়, পিছনে তাকিয়ে থাপ্পড় দিতে নিলেই দায়ানকে দেখে আরও একবার চমকে যায়। দায়ান মুচকি হেসে বলে, ভয় পেয়েছো? কিন্তু এই মারার ব্যাপারটা ভালো ছিল। এরপর কেউ তোমার গায়ে হাত দিলে ডিরেক্ট মেরে দিবে। আমি তোমাকে গান চালানো শেখাবো বাসায় গিয়ে, ওকে? মায়া কিছু বলল না। দায়ান ওকে ছেড়ে দিয়ে বলল, চলো বাসায় যাওয়া যাক। মায়া মাথা দোলালো। দায়ান মায়ার জন্য গাড়ির দরজা খুলে দিল। মায়া গিয়ে বসলো। দায়ান মায়ের পাশে বসে বলল, আচ্ছা, বিয়েটা কবে করব আমরা? তোমার কি মনে হয় কখন করা উচিত? মায়ের বিরক্তি লাগলো। এই ছেলেটা সত্যিই অদ্ভুত। ওর মর্জি না জেনেই ওকে রিং পরিয়ে দিল, এখন আবার বিয়ের কথাও বলছে। আচ্ছা, ডায়ানার কি অন্যের মর্জি জানার কোনো ইচ্ছা নেই? ও কি মজা পায় অন্যের উপরে এইভাবে দখলদারি দেখিয়ে? ও কি সত্যি বুঝে না এটাই ভুল?
এতটা বিবেকহীন মানুষ হয় কি? আচ্ছা, আপনি না বললেন আমাকে গান চালানো শিখাবেন? আপনি গান চালাতে জানেন? আমার প্রফেশনে এইসব শেখা লাগে, লাইভ রিস্ক থাকে তো। বিজনেসে কিসের লাইফ রিস্ক? তুমি এইসব বুঝবে না, বাদ দাও। মায়া বুঝলো এইভাবে হবে না, একটু ঢং করে বলতে হবে, খানিকটা ন্যাকা হওয়ার প্রয়োজন আছে এই ক্ষেত্রে। আমাকে বিয়ে করতে চাচ্ছেন আবার নিজের সম্পর্কে জানাতে দিতে চাইছেন না, এইটা অন্যায়, ভীষণ অন্যায়। আমি কষ্ট পেলাম। বলে মুখটা গোমড়া করে নিল। দায়ান মুচকি হেসে মায়ের ফোলা গালে হাত রেখে বলল, কে বলেছে বলবো না? অবশ্যই বলবো, কিন্তু বিয়ের পর। থাকতে থাকতে আমার সম্পর্কে সব জেনে যাবে তুমি। বাই দ্য ওয়ে, আজকে ডিনারে গেলে কেমন হয়? ক্যান্ডেল লাইট ডিনার, রেডি হয়ে থেকো। ওহো না, ওয়েট ওয়েট, ড্রাইভার, কোনো শপিং মলে আটকে দিও তো গাড়িটা, আমি ড্রেস কিনবো একটা। তুমি এইখানে থেকো, ওকে মায়া? মায়া মাথা নাড়ালো। কিছু দূর পর গাড়ি একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো। মায়াকে গাড়িতে রেখে দায়ান শপিং করতে চলে গেল। কিছুক্ষণ পর এসে গাড়িতে বসলো। ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে হাতের শপিং ব্যাগ থেকে একটা সাদা রঙের লং গ্রাউন্ড বের করলো। মায়াকে দেখিয়ে বলল, তোমাকে এটা পরলে খুব সুন্দর লাগবে, বাসায় গিয়ে দেখো, তোমার সাইজে কিনেছি, পারফেক্ট হবে, দেখো। মায়া জোর করে হেসে ড্রেসটা নিল। দায়ান সত্যিই অদ্ভুত, মাথায় সমস্যা আছে এমন মনে হচ্ছে। ওর মর্জি মতো সব কিছু করে আর সবার উপরে চাপিয়ে দেয়। অদ্ভুত না? বাসায় এসেই মায়া আরাজকে কল করলো। আরাজ মায়ের কথা শুনে বলল, অথচ আজকে আমাদের মিটিং করার কথা ছিল। আরাজের ক্ষিপ্ত কণ্ঠে উত্তর দেওয়ার জন্য কেন কোনো কথা খুঁজে পেল না মায়া। সত্যি আজকে তার মিটিংটায় যাওয়া জরুরি ছিল। এরপর কি করবে না করবে সেই ব্যাপারটা প্ল্যান করাটা প্রয়োজন, কিন্তু দায়ানের ডিনারের ঠেলায় সব ভুলে গেছে। মায়া, তুমি কি ভুলে যাচ্ছ তুমি প্রেম করতে নয়, একটা মিশনে গিয়েছো? স্যার, সত্যি আমার খেয়াল ছিল না। আসলে কালকে ওইভাবে হুট করে দায়ান স্যারের প্রপোজাল, আজকে সকালে উদ্ভট ব্যবহার, সব কিছু নিয়ে আমি অনেক ডিস্টার্ব ছিলাম, তাই আর খেয়াল ছিল না। বাট আমি কালকে আসবো, কথা দিচ্ছি আপনাকে। কালকে অফিসের কাজ শেষে আমি সবার আগে আপনাদের সাথে দেখা করতে যাব। আর এমনিতেও দায়ান স্যারের কুলোছাওয়াটা আমার কাছে আপাতত মূল চিন্তা হয়ে দাঁড়িয়েছে। ওনার পেট থেকে সব কথা বের করতে হবে, সেই জন্য ওনার মতো করে ওনার সাথে মিশতে হবে। তাই আজকে যখন উনি ডিনারের কথা বলল তখন আরাজ মায়াকে থামিয়ে দিয়ে বলল, ডিনার মানে কিসের ডিনার? ক্যান্ডেল লাইট ডিনারে ডেকেছে উনি আমাকে। আরাজের রাগ হলো, ভীষণ রাগ। মাথার রগগুলো টান টান হয়ে গেল কথাটা শুনে। মায়াকে কিছু বলতেও পারছে না, আর না পারছে কিছু করতে। কিন্তু চুপ করে কিভাবে থাকবে সে? এই রকম পরিস্থিতিতে চুপ করে থাকা ছাড়া আর কী বা উপায় আছে তার? কিন্তু মায়াকে তো বাঁচাতে হবে। আচ্ছা, কোনোভাবেই মায়া দায়ানের প্রেমে পড়ে যাবে না তো? না, এটা তো হতে দেওয়া সম্ভবই নয়। মায়া এমন মেয়েই নয়। ও আর যাই হোক প্রেম ভালোবাসা করবে না। স্যার আছেন? মায়ের কথায় নিজের ভাবনা থেকে বের হয়ে আসলো আরাজ আর বলল, কোথায় যাচ্ছ? আমি নিশ্চিত জানি না, উনি আমাকে মেসেজ দেবে, তখন না হয় আপনাকে জানিয়ে দিব। আরাজ ওকে বলে ফোন রেখে দিল। সোফায় হেলান দিয়ে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে উপরের দিকে তাকিয়ে রইল। প্রতি মুহূর্ত কাছের মানুষের সাথে এত মিথ্যাচার, এত ছদ্মবেশ, লড়াই তার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। ভালো লাগছে না তার। জীবনটা তিক্ততায় পূরণ হয়ে যাচ্ছে। যাকে নিয়ে একটু তিক্ততাটা দূর করতে চেয়েছিল তাকেও বোধহয় হারিয়ে ফেলছে। সেও বোধহয় অন্য কারোর উপরে আসক্ত হয়ে পড়েছে। সব খেলা হাতের বাইরে চলে যাচ্ছে। যেটাই করতে চেয়েছিল সেটাই হচ্ছে না, আর যেটা ভয় পেয়েছে সেটাই হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা সবটা, শুধু সময়ের। রাতে দায়ানের দেওয়া ঠিকানায় পৌঁছে গেল মায়া। আরাজও আছে এই হোটেলে। কে জানে কে ছদ্মবেশ নিয়েছে। ঠিক সময় এসেছো, আমিও মাত্র আসলাম। তুমি জানো, তোমার এই টাইম মেনটেন করার ব্যাপারটা আমাকে আরো আকর্ষিত করে। আমি আরো জড়িয়ে যাই তোমার সাথে। অন্যত্র মেয়েদের ক্ষেত্রে দেখা যায় ওরা মেকআপ করতে করতেই 2 ঘন্টা লেট করে ফেলে। বলে জোরে জোরে হাসতে লাগলো দায়ান, কিন্তু মায়ের হাসি পেল না। তবুও জোর করে হাসলো। কিছু করার নেই, সে ফেঁসে গেছে, বিরাট একটা সমস্যায় ফেঁসে গেছে। এইসব প্রেম ভালোবাসা থেকে দূরে থাকতে চেয়েও পারেনিও। খাওয়া শুরু করি তাহলে, ওয়েটার। মায়া জানতো দায়ান এইরকম কিছু করবে। ও এইবার জিজ্ঞাসা করবে না মায়া কি খেতে পছন্দ করে।
বা কি চায় নিজের ইচ্ছা মতো অর্ডার করবে। নিশ্চিত এই ছেলেকে যে বিয়ে করবে তার ভাগ্য খারাপ আছে। আপাতত এর থেকে বাঁচতে পারলেই মায়ের শান্তি। কিছুক্ষণ পর বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন খাবার চলে আসলো মায়ের সামনে। এইসব ওয়েস্টার্ন খাবার মোটেও পছন্দ না তার, কখনো আগ্রহ হয়নি এইসব খাবারের প্রতি। আজকে মুখটা নষ্ট হলো আর কি। খাওয়া শুরু করো। একজন ওয়েটার পানিও এনে দিল। সেই সময় পানি আনার সময় একবার মায়ের দিকে তাকালো। মায়ের নজরে পড়ল ব্যাপারটা, কিন্তু চোখগুলো চেনা, ভীষণ চেনা। কোনোভাবে কি এটাই আরাজ? হ্যাঁ, চোখগুলো তো অনেকটা সেই রকমই তো। দায়ান হুট করেই চিৎকার করে উঠল আর বলল, এইভাবে কি দেখছো? কোন দিকে দেখেছো? ওয়েটারটা দুপা পিছিয়ে গেল। ভয়ে নাকি নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে সেটা নিয়ে কনফিউজ হয়ে রইল মায়া। ওয়েটার মাথা নিচু করে বলল, দুঃখিত স্যার, আমি আসলে টেরা, তাই যেই দিকে তাকাইতে চাই না সেই দিকে তাকিয়ে ফেলি। এর জন্য গণধোলায়ও প্রচুর খেয়েছি, মাফ করে দিয়েন দয়া করে, কমপ্লেন করবেন না। মায়ের কথাগুলো শুনে হাসি পেল ভীষণ, হালকা করে হেসেও দিল। দায়ান সেই দিকে দেখল, মায়াকে হাসতে দেখে তার ভালো লাগলো, তাই বলল, ঠিক আছে যাও। আমার জান হেসেছে তোমার কাণ্ড দেখে, সেটা ভালো লেগেছে, তাই তোমাকে ক্ষমা করে দিচ্ছি। মায়া তাকালো দায়ানের দিকে। ছেলেটা অদ্ভুত, ভীষণ অদ্ভুত, কেমন যেন অচেনা। মায়া তো জানে এই লোকটার আসল চেহারা, যদি না জানতো তবে নিশ্চিত ও প্রেমে না না এইসব কীভাবে ভাবছে সে। প্রেমে কেন পড়বে ও? আর প্রেমে পড়তে যাবেই বা কেন? এই লোকটা কোনো দিক দিয়েই প্রেমে পড়ার মতো নাকি? এই লোকে প্রেমে যেই পড়বে সেই নিশ্চিতভাবে অসুখী হবে আর নিজের ভাগ্যকে দোষ দিয়ে মাথা ঠুকবে। তুমি সবসময় এত কি ভাবো বলো তো? আমাকে ছাড়া কারো কথা ভেবো না জান, সব ধ্বংস হয়ে যাবে যে তাহলে। তেমন কিছু না, আপনি খাওয়া শুরু করুন। হ্যাঁ চলো একসাথে খাওয়া শুরু করি। দায়ান আর মায়া খাওয়া শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর দায়ানের ফোন বেজে উঠল। দায়ান ফোন বের করলো, কিন্তু যেই ফোনটা বের করলো সেইটা ওর রেগুলার ইউজের না। মায়া এই ক্ষুদ্র বিষয়টা খেয়াল করলো। ট্রেনিংয়ের সময় তার সিনিয়র কমান্ডার রাশেদ শিকদার তাকে একবার বলেছিল যে অপরাধীরা কমপক্ষে 2টা ভুল করেই, আর একজন দায়িত্ববান অফিসার কাজ হলো সেই 2টা ভুলের কমপক্ষে একটা ভুল খুঁজে বের করা আর সেটাকে ইউজ করেই অপরাধীকে ধরা। মায়াও ভাবলো সে এই কাজটাই করবে। দায়ান ফোনটা রিসিভ করে বলল, তোমাকে বলেছিলাম এই সময় ফোন না দিতে। মায়া কথাটা কানে বাজল। খাওয়ার নাম করে মন দিয়ে কথাগুলো শুনতে লাগলো, কিন্তু ভাগ্য সাথে ছিল না বোধহয়। দায়ান মায়াকে বলল, তুমি একটু থাকো, আমি কথা বলে আসছি, একটু ইম্পর্টেন্ট কল তো। এইখানে কথা বলতে পারেন, সমস্যা নেই তো। সমস্যা এইখানে আছে, কারণ দেওয়ালেরও কান আছে। আমি আসছি, তুমি খানিকটা সময় অপেক্ষা করো। দায়ান চলে গেল। মায়া বুঝলো দায়ানের কলটা সত্যি কতটা ইম্পর্টেন্ট, আর দায়ানের কথাগুলো শোনা আরও ইম্পর্টেন্ট। ওই লোকটা কি আরাজ কি না সেটাও তো বুঝতে পারছে না। না হয় মেসেজ দিতে বলতো দায়ানের কথাগুলো শুনতে আড়াল থেকে। মায়া তবু ফোনটা নিয়ে মেসেজ করলো আরাজকে, জিজ্ঞাসা করলো সে কোথায় আছে। আরাজ মেসেজের কোনো উত্তর দিল না। মায়া বুঝতে পারছে না কি হলো আরাজের। ও তো এমন এমার্জেন্সি ফোন অ্যাক্টিভ রাখে, দেখার তো কথা মেসেজটা। তবে কি কোনো বিপদ হলো? তাহলে কি ওই লোকটা আরাজ না? দায়ান ফোন কেটে দিয়ে মায়ের কাছে আসলো, তাড়াহুড়ো করে বলল, মায়া, তুমি বাসায় চলে যাও খাওয়া দাওয়া শেষ করে। আমার ভীষণ এমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে, আমাকে এখন যেতে হবে। হ্যাঁ কিন্তু স্যার আপনার তো এখন রাতে কোনো মিটিং নেই, আপনার শিডিউল তো আমার জানা। দায়ান মায়ের দিকে ঝুঁকে গেল। মায়ের চেয়ারে একটা হাত রেখে বাঁকা হেসে বলল, তুমি আর আমার বিয়ে না, আমার হবু বউ। আমার শিডিউল সব কিছু আমি তোমাকে আর জানাই না, সেইটা দেখার বিষয় তোমার না। কালকে থেকে অফিসে আসার প্রয়োজন নেই, তোমার কাজ শুধু আমি যখন যেইখানে ডাকবো সেইখানে চলে আসা। আপাতত আর কোনো কাজ নেই। আগামীকাল আমি মা বাবাকে জানিয়ে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো, বাকি কথা পরে হবে। আসছি, বাই। মায়া কিছু বলার আগে দায়ান বেরিয়ে গেল। মায়া দাঁড়িয়ে ফোন বের করে আরাজকে ফোন দিল। একবার রিং হতেই ওই ওয়েটারটা মায়ের সামনে এসে দাঁড়ালো। মায়া কিছু জিজ্ঞাসা করবে তার আগেই লোকটি বলল, দ্রুত চলো মায়া, দায়ান ওর মূল জায়গায় যাচ্ছি, চলো ওকে ফলো করতে হবে।
মায়া বুঝলো তার আন্দাজ ঠিক, এটাই আরাজ। আরাজের পিছু পিছু সেও বেরিয়ে গেল। দায়ানের গাড়ি ফলো করতে করতে একটা পরিত্যক্ত কারখানায় পৌঁছে যায় মায়া আর আরাজ। যথেষ্ট গোপনীয়তা নিয়েই এতক্ষণ ধরে দায়ানকে ফলো করছে তারা। আহাদ আর ইলাকেও আসতে বলা হয়েছে। হয়তো আজকেই কোনো বড় প্রমাণ পেয়ে যাবে ওরা, আর যদি প্রমাণ না পায় তবে ধরা পড়ে মারা খাওয়াই হাই চান্স আছে। কোনো কিছুই বলা যাচ্ছে না। দায়ানের গাড়ি থেকে একটু দূরেই নিজেদের গাড়ি পার্ক করেছে মায়া আর আরাজ। কাছে গেলেও ধরা পড়ে যেতে পারে। দায়ানকে পরিত্যক্ত কারখানায় ঢুকতে দেখে আরাজ আর মায়া সেই দিকে এগিয়ে যায়, কিন্তু মূল দরজা দিয়ে ঢুকলে তো বিপদ। দায়ান নিশ্চিত ওই দিক দিয়ে গার্ড রাখছে, ঢুকলেই সরাসরি ওদের মুখে পড়তে হবে। আরাজ ইশারায় মায়াকে পিছনের দিকে যেতে বলল, কোনো বিকল্প পথ আছে কি না সেটা দেখার জন্য। মায়া একদিকে গেল আর আরাজ আর একদিকে। মায়া একটা জানলা খুঁজে পেল, খোলা আছে পুরোটাই। মায়া আরাজকে ডাকার আগেই আরাজ ওই দিকে চলে আসে। মায়া ইশারায় দেখিয়ে দেয় জায়গাটা। আরাজ মায়াকে ঢুকতে বলে জানলা দিয়ে। মায়া ঢোকার পর সেও ঢুকে যায় সেই দিক দিয়ে। তারপর কিছু ড্রাম ছিল ওদের সামনে, সেইখানে লুকিয়ে পড়ে। দায়ান কিছুটা দূরে কয়েকটা লোকের সাথে বেশ চেঁচিয়ে কথা বলছে। সেখানে থাকা একটা লোক বলল, স্যার আমরা সবাই সতর্ক ছিলাম, তবুও যে ওই মেয়েটাকে কি করে এই কাজ করলো বুঝতে পারিনি। আমার প্রশ্ন একটাই, তোমরা প্রতিদিন মেয়েগুলোকে দেখতে আসা সত্ত্বেও কেন বুঝতে পারোনি যে ওরা সবাই মিলে জানালা কাটছে বের হওয়ার জন্য? দায়ানের কথায় লোকগুলো ঢোক গিল, উত্তর দিল না, ভয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। দায়ানের মুখ দেখে বোঝা যাচ্ছে সে যথেষ্ট বিরক্তির সাথে প্রচুর পরিমাণ রেগেও আছে। দায়ান জোরে একটা চিৎকার দিয়ে ওর সামনে থাকা ড্রামগুলোকে এক ধাক্কায় ফেলে দিল। চমকালো ওর সামনে থাকা লোকটি, ভয়ে ভয়ে বলল, স্যার আমার তো ভাবছি মেয়েগুলো বন্দি আছে, ওদের সবাইকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাইলে বের হবে কিভাবে? দায়ান জোরে চিল্লিয়ে বলল, তাই তোমরা চেক করার প্রয়োজন মনে করো নাই, তাই না? রাবিশ! এদিকে দায়ানের কথাগুলো ভিডিও করে নিল আরাজ। হুট করে কারখানার মূল দরজা খোলা থাকায় সেই দিক দিয়ে অনেক আর্মি অফিসার প্রবেশ করলো। দায়ান চমকালো। আসলে মায়া নিজের ফোন দিয়ে আহাদকে মেসেজ করে জানিয়ে দিয়েছিল যেন কোনো সাইরেন না বাজানো হয়, চুপচাপ যেন ওরা চলে আসে। দায়ানকে ধরা এত সহজ হবে না। দায়ান অফিসারদের দেখে ভ্রু কুচকে তাকায়, এরপর আস্তে করে জিজ্ঞাসা করলো, আপনারা এইখানে? তখন সেখানে থাকা আহাদ বলল, আপনাকে অ্যারেস্ট করতে এসেছি আমরা। আপনি অনেকগুলো মেয়েকে ধরে রেখেছেন, তার উপর আপনি একজন ড্রাগ ডিলার। আপনার বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ পাওয়া গিয়েছে, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। দায়ান নিজের পকেটে হাত দিয়ে বাঁকা হাসলো, এরপর আহাদকে উদ্দেশ্য করে বলল, আমার বিরুদ্ধে প্রমাণ? স্ট্রেঞ্জ। কে দিল সেই প্রমাণ? কিভাবে পেলেন? আর কি প্রমাণ একটু দেখি। মায়া আর আরাজ আড়ালে থেকে বেরিয়ে আসলো। দায়ান সেটা দেখলো। তখন মায়া বলল, আমি দিয়েছি ওনাকে সব প্রমাণ মিস্টার দায়ান। আপনি অনেকগুলো অবৈধ কাজের সাথে জড়িত, আপনাকে আমরা গ্রেফতার করছি। মায়া আর আরাজ ভেবেছিল দায়ান অবাক হবে, অবাক হয়ে হয়তো বলবে, তুমি এত বড় ধোঁকা দিলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, বা এই রকম অনেক কিছু। আরাজকে দেখে তো রীতিমতো আকাশ থেকে পড়বে, কিন্তু দায়ান তো নিশ্চিন্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছে। মায়া আর আরাজ একে অপরের দিকে তাকালো। আরাজ তখন আহাদ আর বাকি অফিসারদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা ভেতরে গিয়ে দেখো, অনেকগুলো মেয়েকে পাবে, দ্রুত যাও। আহাদ আর কিছু আর্মি অফিসার ভিতরের ঘরে গেল। মায়া শুধু দায়ানকে দেখছে, সে নিশ্চুপ, ঠোঁটে বাঁকা হাসি এখনও আছে। এমন অবাক করা ব্যবহার কেন করছে দায়ান? মায়া আর আরাজ ওকে চমকে দিতে গিয়ে নিজেরাই চমকে যাচ্ছে। আচ্ছা, কোনোভাবে কি দায়ান ওদের কনফিউজ করে দিতে চাইছে? এই জন্যই কি এই রকম ব্যবহার করছে? চাইছে কি দায়ান? আহাদ ফিরে এসে বলল, স্যার ভিতরে কেউ নেই। মায়া পুনরায় চমকালো। তখন একজন অফিসার ভিতর থেকে এসে বলল, স্যার ভিতরে ড্রাগস জাতীয় কিছুই নেই, আমরা ভালো করে খুঁজে দেখেছি। আরাজ জোরে চিৎকার করে বলল, পাগল হয়ে গেছে তোমরা? এসব আজব কথা বলছো কেন? এইখানে সব আছে, মেয়েও আছে আর ড্রাগসও আছে, খুঁজে তোমরা। আমরা ভালো করেই খুঁজে দেখেছি স্যার, কিছু পাওয়া যায়নি। পাওয়া যায়নি বলে যে আমরা ওনাকে ছেড়ে দেব এমন তো কোনো কথা নেই। ওনার বিরুদ্ধে সাক্ষী, ভয়েস রেকর্ড, ভিডিও সব আছে। আশা করি সেগুলো প্রমাণ হিসেবে যথেষ্ট।
আর স্যার, আপনি গ্রেফতার করুন এই ভয়ানক সন্ত্রাসীকে। তখন আরাজ একজন আর্মি অফিসারের দিকে ইশারা করলো। সেই অফিসার তখন দায়ানের কাছে এসে বলল, জি ম্যাম, আমরা ওনাকে গ্রেফতার করে ওনার কাছ থেকে খবর বের করেছি। কে কোথায় আছে এখন জানা যাবে। চলুন মিস্টার দায়ান। দায়ান কোনো কথা বলল না, মুচকি হেসে অফিসারের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর মায়ের দিকে তাকিয়ে খানিকটা হেসে বলল, রাতে দেখা হচ্ছে জান, খুব দ্রুত বিয়ের পালকি নিয়ে আসবো, তৈরি থেকো। আরাজ মায়াকে টেনে নিল নিজের দিকে। এরপর দায়ানকে উদ্দেশ্য করে বলল, আগে বের তো হয়ে আয়, তারপর না হয় দেখা যাবে। দায়ান পুনরায় বাঁকা হেসে সিটি বাজাতে বাজাতে অফিসারের সাথে চলে গেল। ইলা আহাদের সাথেই ছিল। সে মুখে হাসি নিয়ে বলল, এত সহজে এত তাড়াতাড়ি ওনারা ধরা খেলো? বাহ, ভালো তো। মোটেও ভালো না, আমার সন্দেহ হচ্ছে, তীব্র সন্দেহ। মায়া আরাজকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমাদের একবার ওই মেয়েগুলোর বাসায় যাওয়া উচিত যারা কিডন্যাপ হয়েছিল। সাক্ষী বলতে একমাত্র ওরাই আছে। আমাদের ভিডিও ভয়েস রেকর্ড কোনো কাজে আসবে না যদি ওরা সাক্ষী না দেয়। চলো, তোমরাও চলো। আরাজ গাড়ি বের করলো। উদ্দেশ্য ওই মেয়েগুলোর বাড়ি। কিছুক্ষণ পর পৌঁছে গেল ওরা। মায়া দ্রুত গাড়ি থেকে নেমে দরজায় টোকাও দিল। একটা মেয়ে দরজা খুলে দিল। আগের বার যখন এসেছিল তখন এই মেয়েকে দেখেনি মায়া। হতে পারে ওর বোন বা অন্য কেউ। মায়া মেয়েটাকে বলল, আর কেউ নেই? ভিতর থেকে সেই বয়স্ক মহিলাও এসে বলল, কে এসেছে রে মনি? মনির নামটা শুনে চমকাল মায়া। এই মেয়েটাই তো কিডন্যাপ হয়েছিল। আর আজ আহাদ ইলা ইতিমধ্যে দরজার কাছে এসে দাঁড়িয়েছে। বয়স্ক মহিলাটা বের হয়ে মায়াকে দেখে চিনতে না পেরে বলল, কে তুমি? আমরা ওই যে গতবার এসেছিলাম আপনার মেয়ের ব্যাপারে কথা বলতে, মনে আছে আন্টি? আমরা বলেছিলাম সাহায্য করব, আপনিও আমাদের ভরসা করেছিলেন। ও হ্যাঁ, কিন্তু আমার মেয়ে তো ফিরে এসেছে, তোমাদের সাহায্য আমার আর লাগবে না, তোমরা আসতে পারো। ইলার রাগ হলো। সে রেগে গিয়ে বলল, এমন স্বার্থপরের মতো কথা বলছেন কেন আপনি? মহিলাটি কোনো প্রতিক্রিয়া দেখালো না। ইলা তখন মনি নামের মেয়েটার দিকে তাকিয়ে বলল, তোমাকে যে এতদিন বন্দি করে রেখেছিল তার প্রতিবাদ করতে চাও না তুমি? চলো, সাক্ষী দিবে দায়ানের বিরুদ্ধে। ইলা মনির হাত ধরে টান দিলে মনি হাত ছাড়িয়ে বলে, আমি কোথাও যাব না, আর কিছু করব না বা বলবো না। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনি তো এই দায়ানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গিয়েছিলেন, এখন ওকে শাস্তি দেওয়ার সময় এসেছে, তখন কেন পিছপা হচ্ছেন? দেখুন, দাইজান স্যার একটাই শর্ত দিয়েছেন আমাদেরকে ছেড়ে দেওয়ার, যেন আমরা ওনার বিরুদ্ধে কথা না বলি। আপনারা তো বুঝেন না বন্দি থাকার কি জ্বালা। আমি আর বন্দি হতে চাই না, বাকি জীবনটা পরিবারের সাথে কাটাতে চাই। প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। বলেই ঠাস করে দরজাটা লাগিয়ে দিল মেয়েটি। আর আজ চোখ মুখ শক্ত করে বলল, এদের মতন ভীতুদের জন্যই আমাদের ডিপার্টমেন্টগুলোর এই অবস্থা। চলো বাকিদের সাথে কথা বলি। আরাজ তার টিম নিয়ে চলে গেল সবার সাথে কথা বলতে। সবার বাসায় মেয়েরা ফিরে আসায় কেউ আর ওদের সাক্ষী দিতে রাজি হলো না। অনেক বুঝিয়েও কোনো লাভ হলো না। ব্যর্থ হয়ে ওদেরকে পুলিশ স্টেশনে ফেরত আসতে হলো। ইতিমধ্যে দায়ানের উপরে মামলা দিতে পুলিশের কাছে ট্রান্সফার করা হয়েছে। থানায় আসতেই আরাজ পুলিশ অফিসারের কথা শুনে ভীষণ রেগে গেল। চিৎকার করে বলল, আপনি এসব কি করে বলছেন অফিসার? তখন সেই পুলিশ অফিসার মাথা নিচু করে বলল, আমাদের কিছু করার নেই, উপর মহল থেকে নির্দেশ এসেছে। আমি যতদূর শুনেছি মন্ত্রী সাহেব চেয়েছেন মিস্টার দায়ানের বিরুদ্ধে সব দায় মিথ্যা প্রমাণ করে যেন মামলা উঠিয়ে নেওয়া হয়। ইলার মাথা আরও গরম হয়ে গেল। এমনিতেই লোকগুলোর কাহিনীতে বিরক্ত সে, এখন আবার এই অফিসার বলছে দায়ানকে ছেড়ে দিয়েছে। মগের মূল্য পেয়েছে নাকি সবাই? নিজের ভয় ডর বিসর্জন দিয়ে যেই কাজটা করলো সেই কাজটা নাকি পুরোটাই মাটি হয়ে গেল। মেনে নেওয়া যায় নাকি এসব? ইলা রেগে বলল, আপনি যেই মন্ত্রীর কথা বলছেন সে তো নিজেই স্বৈরাচারী। সে আবার ভুল ঠিক সত্যি মিথ্যার কি বিচার করবে? সবাই বুঝি ম্যাডাম, কিন্তু আমাদের তো খেটে খেয়ে পরিবারের মানুষ নিয়ে চলতে হয়। আমরা কি করে সরকারের অমান্য করব বলুন? তাই বলে আপনি ওর এই অপরাধগুলোকে না দেখে ছেড়ে দিবেন? বিবেক নেই আপনার? এই জন্যই আমাদের দেশের পুলিশকে মানুষ বিশ্বাস করে না। পুলিশ অফিসার কিছু বলল না। মায়া তখন আরাজকে বলল, সরি, আপনি আমাদের জেনারেল স্যারকে কল দিন, উনি পারবেন সব কিছু সমাধান করতে, উনিও যথেষ্ট ক্ষমতাবান। সেই সময় দরজার কাছ থেকে একটা বয়স্ক লোকের কণ্ঠ ভেসে আসলো, কাউকে ডাকতে হবে না, আমি নিজে চলে এসেছি। দরজায় সেনাপ্রধানকে দেখতে পেয়ে খুশি হলো আরাজ। এগিয়ে গিয়ে সালাম করে বলল, স্যার, আপনি আমার ভরসা।
দেশের মানুষ সেনাবাহিনীর কাছ থেকে সবসময় দেশের কল্যাণ হয় এমন কাজই দেখতে চাই। আপনি নিশ্চয়ই এই অন্যায় দেখে মুখ বুজে থাকবেন না। আপনি তো জানতেন আমরা কতটা খেটেছি এই মিশন সাকসেসফুল করতে। আমি নিজের ভাইকেও ধরিয়ে দিতে পিছপা হইনি। একজন সরকারি নেতা কি করে নির্ধারণ করতে পারে যে কে ছাড়া পাবে আর কে পাবে না? প্লিজ স্যার, আপনি চুপ করে থাকবেন না। সেনাপ্রধান আরাজের কথা শুনে নিজের পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি দুঃখিত আরাজ, আমার সত্যি কিছু করার নেই। এক্ষেত্রে আমি একা না, তোমাদের সবাইকে চুপ থাকতে হবে। দাইয়ানের পাওয়ার সম্পর্কে আমি জানতাম, কিন্তু সরকার পর্যন্ত ওর পাওয়ার সেটা আমি জানতাম না। ওর সাথে বেশ কয়েকজন মন্ত্রীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাই ব্যাপারটা সরকার পর্যন্ত চলে গেছে। ভুলে যাও যা হয়েছে সব, এগুলো মনে রাখার প্রয়োজন নেই। দাইয়ানের বিরুদ্ধে সব প্রমাণও লুটপাট করে দাও। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি। সবাই চুপ হয়ে গেল, বিশেষ করে আরাজ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সেনাপ্রধানের দিকে। অবাকের রেশ কাটছে না তার কিছুতেই। আহাদ তখন হতাশ হয়ে জিজ্ঞাসা করল, আই ক্যান্ট বিলিভ স্যার, আপনি এইরকম কথা বলছেন। আমি কি সত্যি শুনছি নাকি ভুল নিজেও বুঝতে পারছি না। নিজের সততা আপনি এইভাবে বিলিয়ে দিচ্ছেন, যেখানে পুরো দেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে আর আমরা সরকারের গোলাম নই। তাদের কথা শুনতে আমরা বাধ্য নই। কিছু করার নেই, পাওয়ারের কাছে আমি ব্যর্থ। আমার পরিবার আছে, তাদের জীবন নিয়েও আমাকে চিন্তা করতে হবে। আমি কোনোভাবেই পারবো না একজন ক্রিমিনালকে ধরতে গিয়ে নিজের সব হারাতে। এই পদটা আমি এমনি এমনি তো অর্জন করিনি। বেটার হবে আমি যা বলছি তোমরা সেটা শোনো। আমরা সরকারের আন্ডারে না, সেটা আমিও জানি, তবে এখানে অনেক গোপন বিষয় আছে যা তোমরা জানো না। আর রাজের রাগের পরিমাণ থরথর করে বাড়ছে। নিজের হাতগুলোকে মুঠ করে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে সে। মায়া দেখলো বিষয়টা, সে নিশ্চিত আরাজ রেগে গিয়ে এখন বড় কোনো ঝামেলা করবে। আর একজন সাধারণ কমান্ডার হয়ে যদি সেনাপ্রধানের বিরুদ্ধে বড় কিছু করে ফেলে তাহলে আরাজ বিপদে পড়ে যাবে। তাই মায়া আরাজের হাতটা টেনে ধরে বলল, যেহেতু আপনি এখানে নিজেই কথা বলছেন তাহলে আমাদের আর কিছু বলার নেই। তবে আমরা সত্যি কষ্ট পেয়েছি আপনার ব্যবহারে। আরাজ স্যার চলুন। মায়া আরাজকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। এই সময় ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এমন কিছুই করা যাবে না যার জন্য পরে পস্তাতে হয়। আপাতত খেলা যেভাবে ঘুরছে সেইভাবে চলতে দেওয়া উচিত। দেখা যাক না, যদি আরও একবার চেষ্টা করা যায়। মায়া আরাজকে বাইরে আনতেই আরাজ নিজের হাত ছাড়িয়ে নেয়। মায়া বুঝছে ছেলেটা প্রচুর রেগে আছে, কিন্তু যে করেই হোক আপাতত ওকে শান্ত করতে হবে। পরবর্তী সিজন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।